জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। দশম শ্রেণীতে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগতম অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রভাষক রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া শরীফপুর। ইতিমধ্যে তোমরা নবম শ্রেণীতে অনলাইনে বিভিন্ন পরীক্ষা মাধ্যমে উত্তীর্ণ হয়ে এখন তোমরা দশম শ্রেণীতে অধ্যয়নরত। তো তোমাদের দশম শ্রেণীতে তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো তোমাদের সিলেবাস। এই সিলেবাসের উপরে তোমাদের মার্চে পরীক্ষা হবে। যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে এইটাকে তোমরা প্রত্যেকটি ক্লাস এই সিলেবাসের উপরে থাকবে। এই সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন হবে, সেক্ষেত্রে তোমরা এটিকে খুব গুরুত্ব সহকারে নিবা এবং ক্লাসগুলো সুন্দরভাবে করবা। তো আসো, আজকে আমি চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই লেকচারের আলোচনার বিষয়বস্তু ধাতব ধর্ম ও অধাতব ধর্ম ব্যাখ্যা, পরমাণুর আকার একটি পর্যাবৃত্ত ধর্ম ব্যাখ্যা, আয়নীকরণ শক্তি কী, আয়নীকরণ শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা কী, তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যাবৃত্ত ধর্ম, ইলেকট্রন আসক্তি কী, ইলেকট্রন আসক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম। তো আমরা দেখো এই বিষয়গুলো নিয়ে প্রথমে আমরা একটা জিনিস লিখছি যে পরমাণুর আকার। পরমাণুর আকারটার আগে আমরা একটা জিনিস আগে দেখাই নিব, ধাতব ধর্ম। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে আমরা ধাতু বলি। ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলে। তাহলে যেমন দেখো, লিথিয়াম একটা ধাতু। লিথিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করতেছে তখন লিথিয়াম প্লাস হচ্ছে। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, মনে রাখবা। অধাতব ধর্মটা বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে। ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে, তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলে। যেমন ক্লোরিন, দেখো একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন মাইনাস, তাহলে এটা হচ্ছে অধাতব ধর্মের একটি এক্সাম্পল। এবার দেখো আমরা যে প্রশ্নটায় আসছি, পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম। আর পর্যায়বৃত্ত ধর্মের কোশ্চেন কিন্তু অনেকগুলো আছে, যেমন আকার দিয়ে একটি আছে, ইলেকট্রন আসক্তি দিয়ে একটি, তড়িৎ ঋণাত্মকতা দিয়ে একটি, তারপরে আয়নীকরণ শক্তি দিয়ে একটি। সবগুলোই কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম। আর এই পর্যায়বৃত্ত ধর্মগুলো প্রত্যেকটি কোশ্চেনের জন্য একটি পর্যায় দিয়ে ব্যাখ্যা আছে, একটা গ্রুপ দিয়ে ব্যাখ্যা আছে। প্রথমে পর্যায় দিয়ে, একই পর্যায়ের যত বাম দিক হতে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার তত হ্রাস পায়। এর কারণটা কি? একই পর্যায়ে যত বাম দিক হতে ডান দিকে যাওয়া যায় পরমাণুতে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু নতুন কোনো স্তর সংখ্যা সৃষ্টি হয় না। একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যাটা বৃদ্ধি পায়, আর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা যদি বৃদ্ধি পায় তবে নিউক্লিয়াসের কাছে চলে আসে, ফলে এদের আকারটা ছোট হয়। যেমন তৃতীয় পর্যায়ের একটা আকার দেখানো হয়েছে, সোডিয়ামের আকারটা কিন্তু ম্যাগনেসিয়ামের থেকে বড়, ম্যাগনেসিয়ামের আকার অ্যালুমিনিয়াম থেকে বড়। এগুলো কিন্তু তৃতীয় স্তরের বা পর্যায়ের। এরপর দেখো একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার তত বৃদ্ধি পায়। একই গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া যায় পরমাণুতে একটি করে স্তর সংখ্যা বৃদ্ধি পায়। আর পরমাণুতে একটি করে স্তর সংখ্যা বৃদ্ধি পেলে
ইলেকট্রনসমূহ নিউক্লিয়াস হতে দূরে সরে যায়, ফলে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা কমে যায়। আর নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা কমে গেলে পরমাণুর আকর্ষণ আকারটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যেমন গ্রুপ 1-এর মৌলের ক্ষেত্রে আমরা দেখো, যেমন লিথিয়ামটা ছোট সোডিয়ামের থেকে, সোডিয়ামটা ছোট পটাশিয়ামের থেকে, এইভাবে আমরা পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা কি বুঝলাম, যে একই পর্যায়ে যত বাম হতে ডান দিকে যাচ্ছে পরমাণুর আকারটা ক্ষুদ্র হচ্ছে, আর একই গ্রুপে যত উপর থেকে নিচে যাচ্ছে তখন কি একটি গ্রুপ নম্বর ঠিক থাকতেছে, কিন্তু একটি করে স্তর সংখ্যা বাড়তেছে। আর স্তর সংখ্যা বাড়লে এটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, আকর্ষণ ক্ষমতাটা কমে যাচ্ছে, আকারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরমাণুর আকার কমপ্লিট হলো, মৌলের এটা পড়াইছি। এবার দেখো আরেকটা ছক দিয়ে বোঝাইছি, যে কোনো একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ কী হচ্ছে, কমতে থাকে। যেমন আমি ওই পাশে দেখাচ্ছি পর্যায় 3 দিয়ে, এখানে পর্যায় 4 দিয়েও দেখাইছি, গ্রুপ দেখো 1 দিয়ে দেখাইছি, গ্রুপ 1টা আবারও এখানে দেখানো হয়েছে। এখন এরপরে আসো আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু হতে একটি ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো আয়নীকরণ শক্তিটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত ধর্ম। আমি একটু আগে বলছি যে একই পর্যায়ে বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। আর পারমাণবিক ব্যাসার্ধ যার কম হবে তার আয়নীকরণ শক্তির মানটা বেশি। এই দেখো পরে লিখে দিয়েছি, পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। এভাবে তোমরা গ্রুপ আর পর্যায়ের প্রশ্নগুলো লিখবা। এরপরে ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের ব্যাসার্ধ কম, একই নিয়ম। তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হলো, এই আয়নীকরণ শক্তিতে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, আর ইলেকট্রন আসক্তিতে একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তিটা নির্গত হয়, ওখানে ছিল প্রয়োজন, এখানে হচ্ছে নির্গত। তাহলে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির মধ্যে অনেক মিল। আর একটা জিনিস মনে রাখবে, যদি কখনো পরমাণুর আকার ক্ষুদ্র হয় তবে বৃদ্ধি পাবে সবগুলো। কী কী বৃদ্ধি পাবে? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে ইলেকট্রন আসক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম বললে একই পর্যায়ের বাম হতে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, আর একই গ্রুপে যত উপর থেকে নিচে যায় ইলেকট্রন আসক্তির মান কমে যায়। পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম থেকে সম্পূর্ণ কথাটুকু লিখে শেষে শুধু ফিনিশিংটা দিলেই প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এখান থেকে আমি একটা একক কাজ দিছি, যেমন বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলোর মধ্যে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি এবং কোনটি আসক্তির মান কম। তারপরে পরের প্রশ্ন দেখো, তড়িৎ ঋণাত্মকতা। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এটাও তড়িৎ ঋণাত্মকতা একই পর্যায়ের বাম এবং ডান দিক দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আর এরপরে তোমাদেরকে আমি যে জিনিসটা বলতেছি দেখো, মূল্যায়ন হিসেবে আমি কিছু এমসিকিউ দিয়েছি 2-3টা মতো। মৌলের রাসায়নিক ধর্ম মূলত কী দ্বারা নির্দেশিত হয়? ইলেকট্রন বিন্যাস দেখে তুমি সব কিছু বলতে পারতেছ। নিচের কোন মৌলের অধাতব বৈশিষ্ট্য বেশি? যেমন ফসফরাস দেখো, সবগুলোর ইলেকট্রন বিন্যাস করলে দেখো এটা হচ্ছে কি গ্রুপ 3-এর মানে পর্যায় 3-এর সর্বশেষ মৌলের অধাতব ধর্মটা, মানে যত তুমি মনে করো একই পর্যায়ে যত বাম হতে ডান দিকে যাচ্ছ অধাতব ধর্মটা তত বৈশিষ্ট্য সর্বাধিক হচ্ছে না। তাহলে নাইট্রোজেন তো 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে সিলিকনের পরে ফসফরাস, তাহলে ফসফরাসের অধাতব বৈশিষ্ট্য বেশি হচ্ছে। একই পর্যায়ে যতই ডান দিক থেকে বাম দিকে যাওয়া যায় ধাতু ধনাত্মক হয়, তীব্র ঋণাত্মক মৌল হয়, কারণ ধাতু ধনাত্মক পাচ্ছে কিন্তু অধাতব ধর্ম বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে কি হয়, সেক্ষেত্রে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হবে। তাহলে উত্তর হবে কত? 1 আর 2। তাহলে আমি তোমাদের বাসার যে কাজের কথা বলতেছি, যে বাসার কাজটা হচ্ছে তোমাদেরকে আমি শুধুমাত্র পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম লিখে বোঝাইছি, আর এইটার নিয়ম করে তোমরা আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম, এই কোশ্চেনগুলো তোমরা কমপ্লিট করবা। আর এই টপিক্সটা অনেক ইম্পর্টেন্ট, এই টপিক্সটা নিয়ে তোমরা ভালোভাবে একটু বাসায় দেখো, বাসায় এগুলো লেখো
এগুলো থেকে যেন কোনো কোশ্চেন না সমস্যা হয়। আর পিরিয়ডিক টেবিল দিয়ে অনেক বোর্ড কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তোমরা দেখো, মৌলগুলো তোমরা চিহ্নিত করতে পারো কিনা। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।